আচ্ছা, তাহলে চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। এদিকে আমরা স্টার্টটা করে দিই ক্লাসের পার্টে, রেকর্ডিংটা। এদিকেও রেকর্ডিং হোক, ওইদিকেও রেকর্ডিং হোক, ঠিক আছে। আচ্ছা, আমি যে টপিকটা সেদিনকে কলেজে ক্লাস করাতে করাতে মাঝখানে ক্লাসটা মানে হাফ ডান হয়ে রয়ে গিয়েছিল, আমি এই টপিকটা আজকে 1 ঘন্টাতে এটা কমপ্লিট হয়ে যাবে। আমি এই টপিকটা আজকে পড়িয়ে দিচ্ছি তোদের সবাইকে। এটা কিন্তু এখান থেকে কিন্তু খুব ভালো মার্কস স্কোর হয়। আচ্ছা, আরেকটা কথা, আজকে আমি টোটাল আমাদের এই যে অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর যে টোটাল সাবজেক্টটা, এর একটা কনসাইজ নোট আমি আজকে আপলোড করে সব গ্রুপে শেয়ার করেছি। সবাই ওই নোটটাকে খুব ভালো করে ফলো করিস, কারণ এটা কিন্তু একটা লাস্ট মোমেন্ট রিভিশনের মতো নোট, যেখানে সমস্ত টপিক কভার করা আছে। কনসাইজ মানে এরকম নয় যে কোনো টপিক বাদ দেওয়া হয়েছে, ওখানে আমি এমনভাবেই করেছি যেখানে সমস্ত টপিক কিন্তু কভার করা রয়েছে। তার সাথে সাথে যেটা আছে সেটা হচ্ছে কনসাইজলি ওটাকে ওই একটা জায়গার মধ্যে ফ্রেম করে রাখা আছে। এটা লাস্ট মিনিট রিভিশন একটা কম্প্যাক্ট মেটেরিয়ালের মতন। এটা কিন্তু প্রত্যেকে কিন্তু গো থ্রু করো, এটা কিন্তু সবার কাছে বলা রইল। যদি কেউ না দেখে থাকো তাহলে পরে সেটা লিঙ্কে ক্লিক করলে ওখানে দেখবে টোটাল 35 পেজেসের একটা নোট আছে। পুরো অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর যা যা টোটাল আছে, এই 7টা ইউনিট যেটা আছে আমাদের সিলেবাস ওয়াইজ, আর যদি চ্যাপ্টার ওয়াইজ দেখি তাহলে পরে 14 চ্যাপ্টার্স আছে। এই টোটাল 14 চ্যাপ্টার্স থেকে আমি পুরো নোটটাকে 35 পেজেসের মধ্যে এনেছি, এবং পুরোটা কিন্তু সমস্ত টপিক কভার করে ওটা ওখানে আছে। এটা সবাই কিন্তু দেখে নিস। আচ্ছা, আজকে আমি যেটা তোমাদের সবাইকে পড়িয়ে দিচ্ছি সেটা হচ্ছে ক্যাপাসিটার্স অ্যান্ড ক্যাপাসিটেন্স। প্রথম কথা হচ্ছে, আমরা যেটা আজকে স্টার্ট করব ফার্স্টে, সেটা হচ্ছে হোয়াট ইজ ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স অর এর আরেকটা নাম হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটেন্স অর ক্যাপাসিটি মানে হচ্ছে আমরা যে কোনো অবজেক্টকে যে কোনো অ্যামাউন্ট অফ চার্জ কখনো প্রোভাইড করতে পারি না। প্রত্যেকটা অবজেক্টের চার্জ স্টোরেজের একটা এবিলিটি আছে, একটা ক্যাপাবিলিটি আছে। ঠিক সিম্পলভাবে যদি চিন্তা করি, আমরা একটা বড় 20 লিটার বালতির মধ্যে যতটা জল রাখতে পারবো, একটা ছোট 5 লিটার বালতির মধ্যে নিশ্চয়ই সেম অ্যামাউন্ট অফ ওয়াটারকে স্টোর করতে পারবো না। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টের যেরকম ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ওয়াটারকে কন্টেন করতে পারে, ঠিক একই রকমভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডাক্টার, অবভিয়াসলি এখানে কন্ডাক্টার কারণ যেহেতু চার্জকে স্টোর করবে, সে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাউন্টের চার্জকে স্টোর করবে। তো একটা কন্ডাক্টার কতটা অ্যামাউন্ট অফ চার্জকে স্টোর করে রাখতে পারে বা হোল্ড করতে পারে, সেই এবিলিটিটাকে আমরা বলি হচ্ছে ক্যাপাসিটেন্স অর ক্যাপাসিটি। তাহলে আমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে হোয়াট ইজ ক্যাপাসিটেন্স অর ক্যাপাসিটি, তাহলে আমার আনসারটা কি হবে? ক্যাপাসিটেন্স অর ক্যাপাসিটি অফ এ কন্ডাক্টর ডিনোটস ইটস এবিলিটি টু হোল্ড চার্জ। কতটা অবধি চার্জকে ও স্টোর করে রাখতে পারবে। কেন? কারণ আমরা যদি সিম্পল জিনিস চিন্তা করি, একটা ধরা যাক 20 লিটারের বালতি, আমরা জল ভরছি। যখন বালতিটা কমপ্লিটলি ওয়াটার দিয়ে ফিল্ড হয়ে যাবে, এরপর যদি আমরা ফার্দার ওর মধ্যে জল দিই, ও তো আর জলকে এক্সট্রা জলটাকে কন্টেন করতে পারবে না, তখন জলটা বালতি থেকে বাইরে পড়তে থাকবে, ওভারফ্লো করবে। ঠিক একই রকমভাবে একটা কন্ডাক্টারকে আমি যদি কন্টিনিউয়াসলি চার্জ দিতে থাকি, ও একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অব দি চার্জকে হোল্ড করার পর তারপর আর চার্জকে হোল্ড করতে পারবে না, স্টোর করে রাখতে পারবে না। তখন ওর চার্জটা বডি থেকে স্পার্কের ফর্মে রিলিজড হতে থাকবে। সেই জন্য বলা হচ্ছে ক্যাপাসিটেন্স অর ক্যাপাসিটি মানে একটা কন্ডাক্টার কতটা অ্যামাউন্ট অফ চার্জকে হোল্ড করে রাখতে পারে, সেই এবিলিটিটার নাম হচ্ছে ক্যাপাসিটেন্স অর ক্যাপাসিটি। এই অবধি সবার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সবাই বুঝতে পেরেছো এই লাইনটুকু? আচ্ছা, এবার কোয়েশ্চেনটা হচ্ছে, যখন একটা কন্ডাক্টার যার কোনো চার্জ নেই, একটা নিউট্রাল কন্ডাক্টার, সেই কন্ডাক্টারটাকে যখন আমরা চার্জ প্রোভাইড করা শুরু করি, তখন সেই কন্ডাক্টারের একটা কোয়ান্টিটি ইনক্রিজ করে। সেই কোয়ান্টিটিটার নাম হচ্ছে পোটেনশিয়াল। তাহলে যখনই আমি পজিটিভ চার্জ দেব, সাউন্ডের প্রবলেম হচ্ছে। সাউন্ডের প্রবলেম হচ্ছে? এই সবাই কি সাউন্ডের প্রবলেম ফেস করছে? ঠিক আছে স্যার, ঠিক আছে।
ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো কোনো কারণে সিগন্যালের প্রবলেম হয়েছিল। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যখন আমরা একটা অবজেক্টকে চার্জ দেব, চার্জ দেওয়ার আগে যদি কমপ্লিটলি অবজেক্টটা নিউট্রাল থাকে তাহলে তার কোনো পোটেনশিয়াল থাকে না, পোটেনশিয়াল জিরো। যেই আমি চার্জ দেওয়া স্টার্ট করব অটোমেটিক্যালি তোমার পোটেনশিয়ালটা ইনক্রিজ করবে। পজিটিভ চার্জ দিলে পজিটিভ পোটেনশিয়াল ইনক্রিজ করবে, নেগেটিভ চার্জ দিলে নেগেটিভ পোটেনশিয়াল ইনক্রিজ করবে। আমরা বাই কনভেনশন সবসময়তে পজিটিভ চার্জ নিয়েই কাজ করি। মনে রাখতে হবে, পজিটিভ চার্জের যা কেস পাবো নেগেটিভ চার্জে তার উল্টো কেসটা পাবো। তাহলে আমি বলবো যে যদি আমি একটা বডিকে পজিটিভ চার্জ প্লাস কিউ সাপ্লাই করি তাহলে কি দেখতে পাবো, বডিটার পোটেনশিয়াল জিরো থেকে একটা সার্টেন ভ্যালু অবধি ইনক্রিজ করছে। এবারে সায়েন্টিস্টরা ক্যালকুলেট করলেন। কীরকম ক্যালকুলেট করলেন? স্টেপ বাই স্টেপ তারা চার্জ দিতে থাকলেন এবং প্রত্যেকটা স্টেপে অবজেক্টের পোটেনশিয়ালের ভ্যালু কতটা হচ্ছে সেটাকে ক্যালকুলেট করতে থাকলেন, মেজার করতে থাকলেন। ধরা যাক প্রথমে কথার কথা বলছি, 1 কুলম চার্জ দিলেন, 1 কুলম্বের করেসপন্ডিং পোটেনশিয়াল ভ্যালু ক্যালকুলেট করলেন। তারপর 2 কুলম দিলেন, ক্যালকুলেট করলেন। 3 কুলম দিলেন, ক্যালকুলেট করলেন। এরকমভাবে স্টেপ বাই স্টেপ যখন তারা চার্জটা প্রোভাইড করে তার করেসপন্ডিং পোটেনশিয়ালের ভ্যালুগুলোকে নোট ডাউন করলেন, তখন তারা অবজার্ভ করলেন এই যে চার্জটা দেওয়ার জন্য অবজেক্টের পোটেনশিয়ালের ভ্যালুটা ইনক্রিজ করছে, সেটা কি রেটে আমরা চার্জটা দিচ্ছি তার উপর ডিপেন্ড করছে। কিভাবে ডিপেন্ড করছে? ডাইরেক্টলি প্রপোর্শনাল ওয়েতে ডিপেন্ড করছে। তার মানে যত বেশি চার্জ দেব তত পোটেনশিয়াল ইনক্রিজ করবে, যত কম চার্জ দেব তত পোটেনশিয়াল কম ইনক্রিজ করবে। তার মানে কোনো একটা মোমেন্টে আমরা যদি একটা অবজেক্টের মধ্যে চার্জ আর সেই অবজেক্টের যদি আমরা পোটেনশিয়ালের ভ্যালুটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা অবজার্ভ করব যে এই পোটেনশিয়াল এবং চার্জ হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার। ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে কি মনে রাখবো, একটা কোয়ান্টিটি যদি ইনক্রিজ করাই তাহলে অন্য কোয়ান্টিটিটাও ইনক্রিজ করবে। তাহলে এখানে চার্জকে যদি আমি অ্যামাউন্টে বাড়াই তাহলে পোটেনশিয়ালের ভ্যালু ইনক্রিজ করবে, যদি চার্জ কম অ্যামাউন্টে দিই তাহলে পোটেনশিয়ালের ভ্যালুটাও রিলেটিভলি কম হবে। তার মানে সিম্পল ওয়েতে যদি আমরা 1 কুলম চার্জ দিই তাহলে যা পোটেনশিয়ালের ভ্যালু পাবো 10 কুলম চার্জ দিলে তার ঠিক 10 টাইমস পোটেনশিয়ালের ভ্যালু পাবো। এই অবধি সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো এই অবধি? ইয়েস স্যার। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? তাহলে এইবারে আমাকে একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন করতে হবে। 1 মিনিট, এই একটা প্রবলেম হয়েছে এটার। হ্যাঁ, আমাকে এবার একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন লিখতে হবে। ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কি? যদি আমি কনসিডার করি কোনো একটা মোমেন্টে চার্জ কিউ আর ওই মোমেন্টে পোটেনশিয়াল ভি, তাহলে এই কিউ আর ভি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার। তাহলে প্রপোর্শনালিটি সিম্বলটা যেই মোমেন্টে আমরা ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করব সঙ্গে সঙ্গে আমাকে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে ইকুয়েশনের মধ্যে ইন্ট্রোডিউস করতে হবে। এই ইকুয়েশনে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমরা ক্যাপিটাল সি দিয়ে ডিনোট করি। তাহলে ক্যাপিটাল সি হবে আমাদের এই পার্টে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই যে ক্যাপিটাল সি যেটা হচ্ছে আমাদের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এরই নাম হচ্ছে ওই কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স অর ক্যাপাসিটি। তাহলে আমরা কি মনে রাখবো যে সি আমাদের একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যার নাম হচ্ছে ক্যাপাসিটেন্স অর ক্যাপাসিটি। এবার ইমিডিয়েটলি কোয়েশ্চেন হলো যে এই সি এর ভ্যালুটা কি কনস্ট্যান্ট? তার মানে সি এর ভ্যালুটা কনস্ট্যান্ট মানে দুটো ডিফারেন্ট অবজেক্ট নিলে দুটোর কেসেই কি আমরা সি এর ভ্যালু সেম পাবো? না। তাহলে আমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে এই সি এর ভ্যালু কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে, তাহলে আমাকে মনে রাখতে হবে সি এর ভ্যালু 3টে প্যারামিটারের উপর ডিপেন্ড করে।
প্যারামিটার নাম্বার 1। প্যারামিটার নাম্বার 1 কি বলছে? শেপ অ্যান্ড এরিয়া। এখানে এরিয়া মানে হচ্ছে সারফেস এরিয়া অফ দ্য কন্ডাক্টর, এর উপর ডিপেন্ড করবে। এবার যদি আমি দেখি এমন একটা অবজেক্টকে নিলাম যে অবজেক্টের সারফেস এরিয়াটা অনেক বড়, লার্জ, তাহলে আমরা অবজার্ভ করব সেই অবজেক্টটা বা সেই কন্ডাক্টরটা অনেক বেশি অ্যামাউন্ট অফ চার্জকে স্টোর করতে পারে। আর শেপ যদি বড় হবে তাহলে তো অটোমেটিক্যালিও বেশি অ্যামাউন্টের চার্জকে অটোমেটিক্যালি স্টোর করবে। তাহলে এখানে এরিয়া মানে কিন্তু মনে রাখতে হবে এরিয়া অফ ক্রস সেকশন নয়, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নয়। এখানে এরিয়া মানে হচ্ছে সারফেস এরিয়া। সারফেস এরিয়া যত লার্জ হবে তত বেশি অ্যামাউন্টে চার্জকে ও হোল্ড করে রাখতে পারবে। এবার হচ্ছে সেকেন্ড প্যারামিটার। সেকেন্ড প্যারামিটার কি বলছে? যে মিডিয়ামের মধ্যে রেখে আমি অবজেক্টটাকে অবজার্ভ করছি সেই সারাউন্ডিং মিডিয়ামের নেচার। তাহলে সেকেন্ড প্যারামিটার হচ্ছে নেচার অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম। তার মানে যদি আমরা এয়ারের মধ্যে রেখে এক্সপেরিমেন্টটা করি তাহলে পরে আমি ওই কন্ডাক্টরের যা চার্জ স্টোরেজ এবিলিটি পাবো, আমি যদি সেম অবজেক্টকে জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে সারাউন্ডিং মিডিয়ামের নেচার চেঞ্জ হয়ে গেল, তাহলে অটোমেটিক্যালি ওর চার্জ স্টোরেজ এবিলিটিটাও চেঞ্জ হয়ে যাবে। আর লাস্ট প্যারামিটার যেটা, সেটা হচ্ছে দ্য নিয়ার বাই অবজেক্ট। ওই অবজেক্টটা বা ওই কন্ডাক্টরের কাছাকাছি অন্য আর কোনো অবজেক্ট আছে কি না তার উপর ডিপেন্ড করবে ওই অবজেক্টটা কতটা অ্যামাউন্টের চার্জটা স্টোর করতে পারে। এই যে থার্ড পয়েন্টটা আমি বললাম, এই থার্ড পয়েন্টের উপর বেস করেই আমরা ক্যাপাসিটার বলে যে ইনস্ট্রুমেন্টটার কথা আমরা ডিসকাস করব, সেই ক্যাপাসিটারটা হচ্ছে আমাদের এর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? এই অবধি ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। ওকে। এইবারে আমাদের এটা তো আমি ক্যাপাসিটেন্সটাকে জাস্ট জানলাম, এবিলিটি টু হোল্ড সাম অ্যামাউন্ট অফ চার্জ, কিন্তু এই দিয়ে তো আমি নিউমেরিক্যাল প্রবলেমকে সলভ করতে পারবো না। তাহলে আমাকে নিউমেরিক্যাল প্রবলেমকে যদি সলভ করতে হয় তার জন্য আমার একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশান লাগবে। সেই ম্যাথামেটিক্যাল ইকুয়েশানটা আমি কোথা থেকে পাবো? সেই ম্যাথামেটিক্যাল ইকুয়েশানটার জন্য আমরা এই ইকুয়েশানটার হেল্প নিই। ইকুয়েশানটা কি ছিল? কিউ ইজ ইকুয়াল টু সিভি। তাহলে এই ইকুয়েশানটা থেকে সি ইজ ইকুয়াল টু আমি কি পেলাম? কিউ বাই ভি, এরকম একটা ইকুয়েশান আমরা পাচ্ছি। কিউ মানে কি? অ্যামাউন্ট অফ চার্জ। ভি মানে কি? পোটেনশিয়াল থ্রু হুইচ দ্য ভ্যালু ওয়াজ ইনক্রিজড। তাহলে আমরা ক্যাপাসিটেন্স অফ এ কন্ডাক্টরকে বলতে পারি ইট ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ ইলেকট্রিক চার্জ অন ইট টু দ্য পোটেনশিয়াল থ্রু হুইচ ইট ইজ রেজড। তার মানে একটা রেশিও, কার রেশিও ক্যালকুলেট করছি? ওই কন্ডাক্টরের মধ্যে কতটা অ্যামাউন্ট অফ ইলেকট্রিক চার্জ আছে আর ওই চার্জের জন্য ওই কন্ডাক্টরের পোটেনশিয়ালের ভ্যালু কতটা ইনক্রিজ করেছে, তার রেশিও হচ্ছে ইজ ইকুয়াল টু সি। এটা হচ্ছে সি এর আরেকটা ডেফিনেশান। তাহলে পরে আমি যদি সেকেন্ড ডেফিনেশানটা চাই তাহলে সেকেন্ড ডেফিনেশান আমরা এইটা বলতে পারি যে ক্যাপাসিটেন্স অফ এ কন্ডাক্টর ইজ ইকুয়াল টু, যেটা বললাম, রেশিও অফ দ্য ইলেকট্রিক চার্জ অন ইট টু দ্য পোটেনশিয়াল থ্রু হুইচ ইট ইজ রেজড। কিন্তু ম্যাথামেটিক্স করার জন্য এই ডেফিনেশানটাও সাফিসিয়েন্ট নয়, এটা কোনো কাজের নয়। তাহলে এবার কোন ডেফিনেশানটা আমি নেব? ডেফিনেশানটাতে আমরা যেটা কনসিডার করব, যদি আমি পুট করি ভি ইজ ইকুয়াল টু 1, ভি ইজ ইকুয়াল টু 1 মানে ইউনিট পোটেনশিয়াল। তাহলে এই যে ইকুয়েশানটা সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি লেখা রয়েছে, এই ইকুয়েশানে যদি আমি ভি ইজ ইকুয়াল টু 1 লিখি তাহলে পরে আমি অটোমেটিক্যালি কি পাচ্ছি? সি ইজ ইকুয়াল টু কিউ। এই ইকুয়েশানটা পাওয়া যাচ্ছে। ভি ইজ ইকুয়াল টু 1 করে দিলে সি ইজ হয়ে যাবে কিউ বাই 1, দ্যাট ইজ সি ইজ ইকুয়াল টু কিউ। এর মানে কি? এর মানে হচ্ছে আমি একটা কন্ডাক্টরের পোটেনশিয়ালের ভ্যালুকে ইউনিট অ্যামাউন্টে ইনক্রিজ করাবো। তাহলে এই ইউনিট অ্যামাউন্টে ইনক্রিজ করাতে যে অ্যামাউন্ট অফ চার্জ আমাকে ওই কন্ডাক্টরের মধ্যে সাপ্লাই করতে হবে,
সেই চার্জের ভ্যালুটা হচ্ছে ওই কন্ডাক্টরের ক্যাপাসিটেন্সের ভ্যালুর সাথে ইকুয়াল। আমি আরেকবার রিপিট করছি, ভি ইজ ইকুয়াল টু 1 মানে আমরা ক্যাপাসিটার তোমার কন্ডাক্টরের পোটেনশিয়ালের ভ্যালুকে ইউনিট অ্যামাউন্টে ইনক্রিজ করাবো। তাহলে ইউনিট অ্যামাউন্টে ইনক্রিজ করাতে যে অ্যামাউন্ট অফ চার্জ আমাকে ওই কন্ডাক্টরের মধ্যে সাপ্লাই করতে হবে, সেই চার্জের যেটা ভ্যালু, সেই ভ্যালুটা হবে ওই কন্ডাক্টরের ক্যাপাসিটেন্সের ভ্যালুর সাথে ইকুয়াল। তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে এই ডেফিনেশনটা, ক্যাপাসিটেন্স অফ এ কন্ডাক্টর ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য চার্জ রিকোয়ার্ড টু রেজ ইটস পোটেনশিয়াল বাই ইউনিটি। এই অবধি ক্লিয়ার হলো কিনা বলো সবাই? সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, এবার কোয়েশ্চেন হচ্ছে ক্যাপাসিটেন্স স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? কি আনসার হবে? যদি এটা কোয়েশ্চেন করে ক্যাপাসিটেন্স স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, কি আনসার দেবো আমরা? এই যে ইকুয়েশনটা লেখা রয়েছে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এই ইকুয়েশনটা দেখে বলা যাবে ক্যাপাসিটেন্স স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি? আচ্ছা আমি জিজ্ঞাসা করি, চার্জ স্কেলার না ভেক্টর? চার্জ স্কেলার কোয়ান্টিটি। কেন, চার্জের কোনো ডাইরেকশন আছে? নেই, চার্জের শুধু ম্যাগনিটিউড আছে, 1 কুলম, 2 কুলম, 5 কুলম এটসেট্রা। তাহলে চার্জ একটা স্কেলার কোয়ান্টিটি। পোটেনশিয়াল কার উপর ডিপেন্ড করে? ওয়ার্কের উপর ডিপেন্ড করে। ওয়ার্ক একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে পোটেনশিয়াল একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্কেলারকে যদি আমি স্কেলার দিয়ে ডিভাইড করি তাহলে রেজাল্ট কি হবে? স্কেলার। তার মানে আমি কি মনে রাখবো? ক্যাপাসিটেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার তো সবার কাছে? Yes sir. আচ্ছা, এইবার হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা। কার ডাইমেনশনাল ফর্মুলা? ক্যাপাসিটেন্সের ডাইমেনশনাল ফর্মুলা, মানে সি এর ডাইমেনশনাল ফর্মুলা। খুব ভালো কথা। তাহলে সি এর ডাইমেনশনাল ফর্মুলা যদি আমাকে অ্যাপ্লাই করতে হয় তাহলে কি হবে? চার্জের ডাইমেনশনাল ফর্মুলা ডিভাইডেড বাই পোটেনশিয়ালের ডাইমেনশনাল ফর্মুলা। চার্জের ডাইমেনশনাল ফর্মুলা আমরা জানি, এটা হচ্ছে ক্যাপিটাল এ ইন্টু ক্যাপিটাল টি। ক্যাপিটাল এটা হচ্ছে কারেন্টের ডাইমেনশনাল ফর্মুলা আর টি হচ্ছে টাইম। পোটেনশিয়াল অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। তাহলে ওয়ার্ক ডানকে যদি আমি চার্জ দিয়ে ডিভাইড করি তাহলে পোটেনশিয়ালের ডাইমেনশনাল ফর্মুলাটা হয় এম এল স্কোয়ার টি মাইনাস 3 এ মাইনাস 1। এবার যদি আমি এটাকে সিম্পলিফাই করি, 1 বাই এম মানে এম টু দি পাওয়ার মাইনাস 1, 1 বাই এল স্কোয়ার মানে এল টু দি পাওয়ার মাইনাস 2, 1 বাই টি টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে টি টু দি পাওয়ার মাইনাস 3টা যদি নিউমারেটারে যায় তাহলে হয়ে যাবে টি টু দি পাওয়ার প্লাস 3। অলরেডি এখানে একটা টি আছে, তাহলে টি ইন্টু টি টু দি পাওয়ার প্লাস 3 মানে টি টু দি পাওয়ার 4। আবার এ টু দি পাওয়ার মাইনাস 1 যদি ডিনোমিনেটার থেকে নিউমারেটারে যায় তাহলে হয়ে যাবে এ ইন্টু এ মানে এ স্কোয়ার। তাহলে ক্যাপাসিটেন্সের ডাইমেনশনাল ফর্মুলা কি দাঁড়ালো? এম টু দি পাওয়ার মাইনাস 1, এল টু দি পাওয়ার মাইনাস 2, টি টু দি পাওয়ার 4, ক্যাপিটাল এ টু দি পাওয়ার 2 বা এ স্কোয়ার। এই ডাইমেনশনাল ফর্মুলাটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Yes sir. Yes sir. সবাই বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে ইউনিট, এসআই ইউনিট। এসআই ইউনিটটা যদি আমি ক্যাপাসিটেন্সের চার্জ বাই পোটেনশিয়ালের টার্মে বলি তাহলে এটা আমার বলা উচিত হচ্ছে কুলম পার ভোল্ট। এই কুলম পার ভোল্ট এত বড় কথাটাকে না বলে যেটাকে শর্টে বলা যায় ইজ কল্ড ফ্যারাড, FARAD, যেটা ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করা হয়। এখানে কিন্তু স্টুডেন্টরা একটা খুব মেজর ভুল করে, সবাই লিখে দেয় ফ্যারাডে। ফ্যারাডে কিন্তু নয়, ফ্যারাড, FARAD, ফ্যারাড। এটা মনে রাখবে সবাই। তাহলে কুলম পার ভোল্ট মানে যা, ফ্যারাড মানেও কিন্তু তাই, একই ব্যাপার। তাহলে এবার কোয়েশ্চেন হচ্ছে 1 ফ্যারাড
কাকে বলবো, 1 ফ্যারাড আমি কি করে পাবো? 1 ফ্যারাড পাওয়ার কন্ডিশনটা কি? যদি আমরা কিউ ইজ ইকুয়াল টু দি 1 কুলম চার্জ ভি, সরি চার্জ বলছি, পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু যদি আমরা দিই 1 ভোল্ট। আচ্ছা, এখানে সবার ভুল হতে পারে বলে আমি এটা কুলম ফর্মে লিখে দিলাম, যাতে করে কারোর সি এর সঙ্গে ক্যাপাসিটেন্সের সি যেন গুলিয়ে না যায়। তাহলে চার্জ হচ্ছে 1 কুলম, ভি হচ্ছে 1 ভোল্ট। যদি এই কন্ডিশনটা হয়, দেন সি, দ্যাট ইজ ক্যাপাসিটেন্স, উইল বি ইকুয়াল টু 1 ফ্যারাড, যেটাকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করি। তাহলে পরে কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে? আমরা যদি এই যে ইকুয়েশনটা সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এই লজিকটাকে যদি আমি এবার ফলো করি, তাহলে পরে আমার ইকুয়েশনটা কি দাঁড়াবে? 1 ফ্যারাড, ইকুয়েশনটা কি ছিল? চার্জ বাই পোটেনশিয়াল, তাহলে চার্জ হচ্ছে 1 কুলম ডিভাইডেড বাই 1 ভোল্ট। তাহলে 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু 1 কুলম বাই 1 ভোল্ট। তাহলে ডেফিনেশনটা কি হলো? কোনো একটা কন্ডাক্টরের পোটেনশিয়ালকে 1 ভোল্ট ইনক্রিজ করাতে আমাকে যদি ওই কন্ডাক্টরে 1 কুলম্ব অফ চার্জ সাপ্লাই করতে হয়, তাহলে ওই কন্ডাক্টরের ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে 1 ফ্যারাড। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? আমি আরেকবার রিপিট করছি, একটা কোনো কন্ডাক্টরের পোটেনশিয়ালের ভ্যালু, না হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। এই স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার। তাহলে যে দেখতে পাচ্ছ না সে বাবা একটুখানি একবার তোমার কি বলে ক্লাস থেকে বেরিয়ে একবার জয়েন করো। আমার মনে হয় কিছু সিগনালে প্রবলেম হচ্ছে। ওকে স্যার। তাহলে 1 ফ্যারাড এর ডেফিনেশনটা কি দাঁড়ালো? কোনো একটা কন্ডাক্টরের পোটেনশিয়ালের ভ্যালু 1 ভোল্ট ইনক্রিজ করাতে আমাকে যদি 1 কুলম্ব অফ চার্জ সাপ্লাই করতে হয়, তাহলে ওই কন্ডাক্টরের ভ্যালু হচ্ছে 1 ফ্যারাড, বা ওই কন্ডাক্টরের ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে 1 ফ্যারাড। এই যে ডেফিনেশনটা আমি বললাম, এই দেখো ডেফিনেশনটা এইটা, যে দ্য ক্যাপাসিটেন্স অফ এ কন্ডাক্টর ইজ সেড টু বি 1 ফ্যারাড ইফ ইটস পোটেনশিয়াল ইজ রেজড মানে ইনক্রিজ করা, by 1 volt when 1 coulomb of charge is given to it. সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার। বাকি স্টুডেন্টদের কাছে ক্লিয়ার হয়েছে? এইবার ইয়েস স্যার। আচ্ছা, এবার যেটা প্রবলেম, ফ্যারাড স্মল কোয়ান্টিটি না লার্জ কোয়ান্টিটি? আনসার হচ্ছে ফ্যারাড ইজ অ্যান এক্সট্রিমলি লার্জ কোয়ান্টিটি, কারণ 1 কুলম্ব এই চার্জের ভ্যালুটাই হচ্ছে এক্সট্রিমলি লার্জ। সেই কারণের জন্য আমরা স্মলার ইউনিটস ইউজ করি। স্মলার ইউনিটস কি কি হবে? একটা হচ্ছে মাইক্রোফ্যারাড, একটা হচ্ছে ন্যানো ফ্যারাড, আর একটা হচ্ছে পিকো ফ্যারাড। মাইক্রো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6, ন্যানো মানে 10 টু দি পাওয়ার -9, পিকো মানে 10 টু দি পাওয়ার -12। তাহলে আমরা এই কোয়ান্টিটিগুলোকে মনে রাখবো। কি কি কোয়ান্টিটি? 1 মিনিট। সেটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড, 1 ন্যানো ফ্যারাড মিন্স 10 টু দি পাওয়ার -9 ফ্যারাড, 1 পিকো ফ্যারাড মিন্স 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। পিকোকে স্মল পি দিয়ে লেখা হয়, ন্যানোকে স্মল এন দিয়ে লেখা হয়, মাইক্রোকে মিউ দিয়ে লেখা হয়। এইবার এটা হয়ে গেল এসআই সিস্টেম। যদি এবার আমাকে বলে সিজিএস ইউনিট বা সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে আমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালু কি বা ইউনিটের নাম কি? ক্যাপাসিটেন্সের ইউনিটের নাম হচ্ছে স্ট্যাট ফ্যারাড। কি নাম বললাম? স্ট্যাট ফ্যারাড, অর এর আরেকটা নাম আছে ইএসইউ অফ ক্যাপাসিটেন্স।
স্ট্যাট ফ্যারাড অর ইএসইউ অফ ক্যাপাসিটেন্স। কখন আমরা 1 স্ট্যাট ফ্যারাড পাবো দেখা যাক। ঠিক আগের বারের মতন আমি যদি এবারে চার্জকে কনসিডার করি সিজিএস সিস্টেমে, সিজিএস সিস্টেমে চার্জের ইউনিট কি স্ট্যাট কুলম, তাহলে কিউ হয়ে যাবে 1 স্ট্যাট কুলম। পোটেনশিয়াল ভি সেটাকেও আমাকে কনসিডার করতে হবে সিজিএস ইউনিটে। পোটেনশিয়ালের এসআই ইউনিট ভোল্ট, পোটেনশিয়ালের সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট ভোল্ট। যদি এই কন্ডিশন দুটো অ্যাপ্লিকেবল হয় তাহলে পরে ক্যাপাসিটেন্সের ভ্যালু হবে 1 ইএসইউ অফ ক্যাপাসিটেন্স অর 1 স্ট্যাট ফ্যারাড। তার মানে আমরা যদি এটাকে রেশিওর ফর্মে লিখি তাহলে কি লিখব, 1 স্ট্যাট ফ্যারাড ইজ ইকুয়াল টু চার্জ বাই পোটেনশিয়াল, তাহলে কি হবে উপরে 1 স্ট্যাট কুলম ডিভাইডেড বাই 1 স্ট্যাট ভোল্ট, তাহলে 1 স্ট্যাট ফ্যারাড ইজ ইকুয়াল টু 1 স্ট্যাট কুলম ডিভাইডেড বাই 1 স্ট্যাট ভোল্ট। এই অবধি সবার ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, यस सर। এইবার যে কোয়েশ্চেনটা পরীক্ষাতে খুব দেয়, কি কোয়েশ্চেন, এই যে এসআই সিস্টেমে আমরা ফ্যারাড পেয়েছি আর সিজিএস সিস্টেমে স্ট্যাট ফ্যারাড পেলাম, এদের মধ্যে কি রিলেশন এক্সিস্ট করে, সেই রিলেশনটা 1 মার্কের কোয়েশ্চেনে লিখতে দিতে পারে অথবা 2 মার্কসের কোয়েশ্চেনে দিতে পারে। তাহলে পরে আমরা কি করব, ফ্যারাড থেকে স্ট্যাট ফ্যারাডে কনভার্ট করব। ভালো করে সবাই দেখে নাও কি করছি। 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু, 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু কী ছিল, আমরা যদি একটু আগের স্ক্রিনে যাই, এই যে 1 কুলম বাই 1 ভোল্ট এইটা ছিল। তাহলে আমি প্রথমে আগে সেটা লিখে দিচ্ছি, 1 কুলম ডিভাইডেড বাই 1 ভোল্ট। এইবার কুলম থেকে কিসে আসতে হবে, কুলম থেকে আমাকে আসতে হবে স্ট্যাট কুলম্বে, ভোল্টের থেকে আসতে হবে স্ট্যাট ভোল্টে। কি হবে, 1 কুলমকে আমি যদি স্ট্যাট কুলম্বে কনভার্ট করি তাহলে এই রিলেশনটা সবাই মনে রাখবে। 1 কুলম মানে হচ্ছে 3 × 10⁹ স্ট্যাট কুলম, আর 1 ভোল্ট মানে হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট, 1/300 স্ট্যাট ভোল্ট। এবার আমি আরেকটু সিম্পলিফাই করছি। কিভাবে সিম্পলিফাই করছি, 1/300, 1/300টা উপরে উঠলে কত হবে 300, তার মানে 3 × 10⁹ অলরেডি রয়েছে, তাকে আমরা আরও 300 দিয়ে মাল্টিপ্লাই করছি। এবারে ইউনিট কি পড়ে থাকছে, স্ট্যাট কুলম বাই স্ট্যাট ভোল্ট। স্ট্যাট কুলম বাই স্ট্যাট ভোল্ট মানেই তো স্ট্যাট ফ্যারাড, অলরেডি তো রয়েছে। তাহলে পরে আমার এখানে ইউনিটটা চলে এলো স্ট্যাট ফ্যারাড। এবার যদি আমি 3 × 10⁹কে 300 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, 3 × 3 মানে 9 হয়ে যাবে, আর 10⁹ সঙ্গে আরও 100 মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে এটা হয়ে যাবে 10⁻11 স্ট্যাট ফ্যারাড। তাহলে রিলেশনটা কি দাঁড়ালো, 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? এই রিলেশনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? यस सर। বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? বাকি স্টুডেন্টদের কাছে ক্লিয়ার তো? यस सर। আচ্ছা আচ্ছা, এইবারে আমরা চলে আসব ক্যাপাসিটার। ক্যাপাসিটার জিনিসটা কি? ক্যাপাসিটার হচ্ছে আমাদের একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট মানে ধরা যাক, আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি, তোমরা সবাই নিমন্ত্রণ বাড়িতে খেতে গেছো, খেতে 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 পেট ভরে গেছে, আর খেতে পাচ্ছ না, কিন্তু এদিকে খাবার দাবার দেখে খুব লোভ লাগছে যে না আরটু খেতে পারলে ভালো হয়।
এরকম সময়তে কেউ ধরো তোমাদেরকে এমন একটা মেডিসিন দিল যে মেডিসিনটাতে তোমরা যা ফুড ইনটেক করেছো তার সে 70% ইনস্ট্যান্টলি ডাইজেস্ট করে দিল। তাহলে কি হবে? আমি আবার যে 70% এমটি স্পেস আমার স্টমাকের মধ্যে তৈরি হয়েছে সেই অনুযায়ী আমি আবার ফুডকে ইনটেক করতে পারবো। কিন্তু এটা কিন্তু একটা টেম্পোরারি সিচুয়েশান। কেন? ওই মেডিসিনটা একবারের জন্য বা কিছুক্ষণ টাইমের জন্য ফুডটাকে করলো, কিন্তু আমি এটাকে কন্টিনিউয়াসলি পার্মানেন্ট হিসাবে রাখতে পারবো না। ক্যাপাসিটার হচ্ছে ঠিক এরকম একটা অ্যারেঞ্জমেন্ট, যে অ্যারেঞ্জমেন্টে আমরা দেখব টেম্পোরারিলি আমরা একটা কন্ডাক্টারের চার্জ স্টোরেজের ক্ষমতাটা বাড়িয়ে দেব, টেম্পোরারিলি, পার্মানেন্টলি নয়। তাহলে এই টেম্পোরারিলি বাড়ানোর জন্য আমাদের যে অ্যারেঞ্জমেন্টটা করতে হবে সেই অ্যারেঞ্জমেন্টটার নাম হচ্ছে ক্যাপাসিটার। কীরকমভাবে অ্যারেঞ্জমেন্টটা আমি করব সেটা দেখা যাক। আমি প্রথমে একটা ফিগার তোমাদের সবাইকে দেখাচ্ছি, ভালো করে সবাই ফিগারটা দেখো। আমি জিনিসটাকে একদম সিম্পল একটা জাস্ট ইম্যাজিন করো, এটা আমি একটা স্টোরি টেলিংয়ের মতো করে তোমাদেরকে বলছি। এটা এই এ হচ্ছে আমার একটা কন্ডাক্টার, এটাকে এই যে স্ট্যান্ডের উপর একে বসানো রয়েছে এই স্ট্যান্ডটা হচ্ছে একটা ইনসুলেটিং স্ট্যান্ড। তার মানে এই কন্ডাক্টারের সাথে গ্রাউন্ডের কোনো টাচ নেই, কোনো কানেকশান নেই। তার মানে এই কন্ডাক্টারের মধ্যে যা চার্জ আছে সেটা বাইরে বেরিয়ে যেতে পারবে না। ধরা যাক আমি কন্ডাক্টারের মধ্যে কন্ডাক্টারটা ম্যাক্সিমাম যতটা অ্যামাউন্টের চার্জকে স্টোর করতে পারে ততটা অ্যামাউন্টের চার্জ আমি এর মধ্যে দিয়েছি। আর ফার্দার চার্জকে স্টোর করতে পারছে না, আর স্টোর করার এর ক্ষমতা নেই। কিন্তু আমার টার্গেট হচ্ছে যে না, আমাকে এই কন্ডাক্টারের চার্জ স্টোরেজ ক্ষমতাটা আরও বাড়াতে হবে। তখন আমি কি করব? তখন আমি যেটা করব সেটা হচ্ছে এই কন্ডাক্টারের পাশে আর একটা ঠিক এর মতন একটা আইডেন্টিক্যাল কন্ডাক্টারকে এনে রাখব। এইভাবে রাখলাম ধরা যাক। যেই মোমেন্টে আমি এই বি কন্ডাক্টারটাকে রাখবো সঙ্গে সঙ্গে কি হবে, এর মধ্যে যে পজিটিভ চার্জ আছে সে বি এর নেগেটিভ চার্জগুলোকে নিজের দিকে টানবে, অ্যাট্রাক্ট করবে, আর পজিটিভ চার্জগুলোকে রিপেল করে দূরের দিকে পুশ করতে থাকবে। তাহলে নিজের দিকে টানা মানে কি, এই বি কন্ডাক্টারের দুটো ফেস, এই লেফট হ্যান্ড বা লেফট ফেসটাকে আমরা বলছি ইনার ফেস, আর রাইট ফেসটাকে আমরা বলছি আউটার ফেস। তাহলে এই যে পজিটিভ চার্জটা যেটা এর মধ্যে রয়েছে, পজিটিভ চার্জটা কি করছে, বি এর চার্জের বা বি প্লেটের ইনার যে ফেসটা সেখানে নেগেটিভ চার্জগুলোকে নিয়ে আসছে অ্যাট্রাক্ট করে, আর আউটার ফেসে পজিটিভ চার্জগুলোকে রিপেল করে পুশ করে ঠেলে সরিয়ে দিচ্ছে। এবার এই নেগেটিভ চার্জ কি করবে, এই অবজেক্টের উপর নেগেটিভ পোটেনশিয়াল দেবে, এই বাইরের প্লাস কি করবে, পজিটিভ পোটেনশিয়াল দেবে। কিন্তু নেগেটিভ চার্জটা এর কাছাকাছি বলে, নিয়ারার পার্টে আছে বলে নেগেটিভ পোটেনশিয়ালের এফেক্টটা বেশি। তার জন্য কি হবে, চার্জ বা কন্ডাক্টারটা যে পোটেনশিয়ালের ভ্যালুতে ইনিশিয়ালি ছিল তার থেকে নেগেটিভ ভ্যালুটা অ্যাড হয়ে পোটেনশিয়ালের ভ্যালুটা একটু কমে যাবে। যেই কমে যাবে সঙ্গে সঙ্গে আমি একে আরেকটু চার্জ দিতে পারবো, আবার এর চার্জ বাড়লো। কি করলো, তখন বি এর নেগেটিভগুলোকে আরও নিজের দিকে টানছে, মানে আরও বেশি নেগেটিভ এখানে জমা হচ্ছে বি এর এই ইনার পার্টে, আরও বেশি পজিটিভ আউটার পার্টে যাচ্ছে। আবার এই ইনার পার্টে বেশি নেগেটিভ জড়ো হওয়া মানে কি, আরও বেশি নেগেটিভ পোটেনশিয়াল এর উপর পড়ছে, তার মানে ওর আবার চার্জ স্টোরেজ ক্ষমতা বাড়ছে। এই রকমভাবে বেশ খানিকক্ষণ গেলে পরে আমরা দেখব, কিছুটা টাইম পাস করলে দেখব এই যে বি কন্ডাক্টারটা এর মধ্যে যতগুলো নেগেটিভ চার্জ ছিল সব নেগেটিভ চার্জ এই ইনার সারফেসে চলে এসছে, আর সব কটা পজিটিভ চার্জ চলে গেছে আউটার সারফেসে। এই অবস্থাতে আমরা যদি কন্ডাক্টারটাকে টেস্ট করে দেখি তাহলে দেখব নর্মালি কন্ডাক্টারটা যতটা অ্যামাউন্ট অফ চার্জকে স্টোর করতে পারে
এখন তার থেকে অনেক বেশি অ্যামাউন্টের চার্জকে স্টোর করছে, তার মানে ওর চার্জ স্টোরেজের এবিলিটিটা বেড়ে গেছে। এবার কথা হলো, আমি এতেও সন্তুষ্ট হলাম না, আমার চাই এ কন্ডাক্টর আরও বেশি চার্জ যাতে স্টোর করতে পারে। তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে এই ব্যবস্থাটা করতে হবে। এই ব্যবস্থাটা কি করছি? বি কন্ডাক্টরটাকে আর্থ করে দিলাম, আর্থিং করে দিলাম। যেই মোমেন্টে আমি একটা ওয়্যার দিয়ে গ্রাউন্ডের সাথে এই বি কন্ডাক্টরটাকে কানেক্ট করে দেব, ভালো করে সবাই ফিগারটা ফলো করো, বি এর আউটার ফেসে কিন্তু কোনো প্লাস চার্জ আর দেখতে পাওয়া যাচ্ছে না। প্লাস চার্জগুলো তাহলে গেল কোথায়? প্লাস চার্জগুলো কি এই তার দিয়ে মাটিতে চলে গেছে, গ্রাউন্ডে চলে গেছে? না, প্লাস কখনো কন্ডাক্টর থেকে বাইরে বেরোতে পারবে না। ঘটনাটা কি ঘটেছে? এই যে আউটার ফেস যেখানে প্লাস ছিল সেখানে ইলেকট্রন ছিল না। ইলেকট্রন ছিল না বলেই তো প্লাস। গ্রাউন্ডের থেকে ইলেকট্রন এই তার দিয়ে উঠে এসে এই বাইরের এ পাশে যে প্লাসটা ছিল সেই প্লাসটাকে নিউট্রালাইজ করে দিয়েছে, সেই জন্য প্লাসটা আর দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এখন কি পড়ে রয়েছে? এই বি প্লেটের ভিতরে শুধু মাইনাস পড়ে আছে। এই মাইনাসরা এখন এর উপরে প্রচুর নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করবে। প্রচুর নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করার জন্য আমরা দেখতে পাবো এ কন্ডাক্টরের পোটেনশিয়ালের ভ্যালু হঠাৎ করে রিডিউসড হয়ে গেল। তখন আমি এ কন্ডাক্টরকে আরও চার্জ সাপ্লাই করতে পারবো, তার মানে এ কন্ডাক্টরটা আরও বেশি চার্জকে স্টোর করতে পারলো। তাহলে আমরা কি করলাম? একটা এর মতন আইডেন্টিক্যাল একটা কন্ডাক্টরকে এর পাশে এনে রেখে তাকে গ্রাউন্ড করে একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট তৈরি করে এ কন্ডাক্টরের চার্জ স্টোরেজ এবিলিটিটাকে সেভারেল 100 টাইমস ইনক্রিজ করে দিলাম। তাহলে এই পুরো অ্যারেঞ্জমেন্টটার নাম হচ্ছে ক্যাপাসিটার। ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. Yes, sir. সবাই বুঝতে পেরেছো তো? তাহলে এটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন নয়, এটা কিন্তু টেম্পোরারি। কারণ আমি যে কোনো মোমেন্টে বিকে সরিয়ে দিতে পারি। যেই মোমেন্টে আমি বিকে সরিয়ে দেব, সঙ্গে সঙ্গে আমি কি দেখব? এর থাকে যে এক্সট্রা চার্জটা ছিল সেই চার্জটা স্পার্কের ফর্মে বেরিয়ে যাচ্ছে। ও কিন্তু চার্জকে তখন ধরে রাখতে পারবে না। তাহলে এই পুরো অ্যারেঞ্জমেন্টের নাম হচ্ছে ক্যাপাসিটার। এবার ক্যাপাসিটার অনেক ধরনের হয়। প্যারালাল প্লেট ক্যাপাসিটার হয়, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার হয়, স্ফেরিক্যাল ক্যাপাসিটার হয়, এয়ার ক্যাপাসিটার হয়, পেপার ক্যাপাসিটার হয়, ভ্যারিয়েবল ক্যাপাসিটার হয়। এরকম ভেরিয়াস টাইপস অফ ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারের নামগুলো আমি যে স্টাডি মেটেরিয়ালটা আজকে পোস্ট করেছি আপলোড করে, ওর মধ্যে সব এগুলোর নাম লেখা আছে। আমাদের সিলেবাসে ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করতে হবে না, কিন্তু একটা পার্টিকুলার ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের ভ্যালুটা আমাদেরকে জানতে হবে। সেটা কি? সেই ক্যাপাসিটারটার নাম কি? সেই ক্যাপাসিটার নাম হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার। আমাদের মনে রাখতে হবে এই ভ্যালুটা, ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার। এবার নামটা ভালো করে সবাই ফলো করো, প্যারালাল প্লেট ক্যাপাসিটার। তার মানে ক্যাপাসিটারের মধ্যে দুটো প্লেট থাকবে, প্লেট দুটো হবে প্লেন প্লেট এবং প্লেট দুটো হবে একটা আরেকটার সাথে প্যারালাল। সেই ক্যাপাসিটারের নামই হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার। কীরকম দেখতে হয় এটা? যদি বলে ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার, তাহলে এই ডায়াগ্রামটা এঁকে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা সবাই লিখবে। এই ডায়াগ্রামটা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বলো? Yes, Yes, sir. sir. আচ্ছা, এই যে বললাম প্যারালাল প্লেট মানে দুটো প্লেট আছে যারা প্যারালাল এবং প্লেন। সেই প্লেট দুটো কোনটা? স্মল এ একটা প্লেট, স্মল বি আর একটা প্লেট। এই দুটো প্লেট প্যারালাল। স্মল এর মধ্যে প্লাস চার্জ রয়েছে। ঠিক আগের বারের মতন আমরা সেকেন্ড কন্ডাক্টরটাকে গ্রাউন্ড করে রেখেছিলাম। এ দেখো বি প্লেটটা গ্রাউন্ডেড রয়েছে, তাহলে বি এর মধ্যে প্লাস নেই, শুধু মাইনাস পড়ে আছে।
আমরা কি জানি ইলেকট্রিক ফিল্ড লাইন প্লাস থেকে বেরিয়ে মাইনাসে যায়, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এ প্লেট থেকে বেরিয়ে বি প্লেটের দিকে এসেছে। ফিল্ড লাইনগুলো কীরকমভাবে রয়েছে, প্রত্যেকটা লাইন হচ্ছে স্ট্রেট আর প্যারালাল টু ইচ আদার। যদি এরকম লাইন থাকে তাহলে আমরা সেই রিজিয়ানে কি বলি, ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে সেই রিজিয়ানে ইউনিফর্ম। তার মানে এই দুটো প্লেটের মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর, প্রত্যেকটা পয়েন্টে ই ভেক্টরের ম্যাগনিটিউড সেম, মানে মান সমান, প্রত্যেকটা পয়েন্টে ই ভেক্টরের ডাইরেকশন সেম। সেই ডাইরেকশনটা কোন দিকে, স্মল এ প্লেট থেকে স্মল বি প্লেটের দিকে, তার মানে প্লাস চার্জের প্লেটের থেকে মাইনাস চার্জের প্লেটের দিকে। এবার মজার ব্যাপার হচ্ছে এ প্লেটে যতটা পজিটিভ চার্জ থাকবে বি প্লেটে ঠিক ততটাই নেগেটিভ চার্জ থাকবে। সেই জন্য দেখাও এ প্লেটের মধ্যে প্লাস কিউ লেখা রয়েছে আর বি প্লেটে মাইনাস কিউ রয়েছে। এরম কিন্তু কখনো হবে না যে এ প্লেটে রয়েছে +2 কুলম চার্জ আর বি প্লেটে রয়েছে -1.7 কুলম চার্জ, তা কিন্তু হবে না। বিতে এতে যদি 1.7 থাকে বিতেও 1.7 থাকবে, এতে যদি 10 থাকে বিতেও কিন্তু 10 থাকবে। এটা সবসময় মনে রাখতে হবে, একটা ক্যাপাসিটারের পজিটিভ চার্জ প্লেটে যদি +q চার্জ থাকে তাহলে নেগেটিভ যে চার্জের প্লেটটা সেই প্লেটেও সেম কিউ অ্যামাউন্টের চার্জ থাকবে, কিন্তু সেটা নেগেটিভ হবে। এইবার এই দুটো ক্যাপাসিটারের যে প্লেটের একটা সারফেস এরিয়া আছে, সেই সারফেস এরিয়াটা হচ্ছে ক্যাপিটাল এ। এই ক্যাপিটাল এটা এ প্লেটের যা সারফেস এরিয়া, বি প্লেটেরও কিন্তু একই সারফেস এরিয়া, দুজনেরই সারফেস এরিয়া সেম। আর কি রয়েছে, এই প্লেট দুটোর মধ্যে একটা সেপারেশন আছে। মনে রাখবে এই সেপারেশনটা কিন্তু এই এরিয়ার থেকে অনেক ছোট। তাহলে আমরা কি কি প্যারামিটার পেলাম, প্যারামিটার নাম্বার 1, এরিয়া অফ ইচ প্লেট। এরিয়া অফ ইচ প্লেটকে আমি কি দিয়ে ডিনোট করছি, ক্যাপিটাল এ। নেক্সট কি পাচ্ছি, সেপারেশন বিটুইন দ্য প্লেটস। দুটো প্লেটের মধ্যে কতটা সেপারেশন, সেপারেশনটা হচ্ছে ডি, কিন্তু আমি কি মনে রাখবো, ডি এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এর থেকে ভেরি ভেরি স্মল। এবার যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো স্যার কেন এইটা আমি লিখতে গেলাম, আমি তো ভেরি ভেরি স্মলার দ্যান এরিয়া নাও নিতে পারি। অবশ্যই নাও নিতে পারো। যদি না নাও তাহলে প্রবলেম যেটা হবে, এ প্লেট আর বি প্লেটের মাঝখানে এই যে ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম আছে, ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম থাকবে না। ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম পেতে হলে আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাইড হতে হবেই। সেটা কি, সেপারেশন বিটুইন দ্য প্লেটস হচ্ছে প্লেট এরিয়ার রেসপেক্টে ভেরি ভেরি স্মল। এইবার দুটো কন্ডিশন হয়, একটা হচ্ছে দুটো প্লেটের মাঝখানে কিছু নেই, এয়ার দিয়ে ফিল করা, সেটাকে আমরা বলি হচ্ছে এয়ার ফিল্ড প্যারালাল প্লেট ক্যাপাসিটার। এটা একটা হতে পারে। অথবা আমি এই দুটো প্লেটের মধ্যে যে কোনো একটা মিডিয়াম দিয়ে ফিল করে রাখতে পারি, সেটাকে আমরা বলি সেই মিডিয়ামটা কি হতে পারে, যে কোনো লিকুইড হতে পারে, একটা সলিড কোনো মেটেরিয়াল হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে তখন সেই মিডিয়ামের নাম ওয়াইজ আমার তখন ক্যাপাসিটারের নাম হবে। তাহলে আমি যদি বলি প্রথমে নাম্বার 1, এয়ার ফিল্ড প্যারালাল প্লেট ক্যাপাসিটার। এয়ার ফিল্ড প্যারালাল প্লেট ক্যাপাসিটার মানে কিছুই নয়, ক্যাপাসিটারের দুটো প্লেটের মাঝখানে কোনো মিডিয়াম নেই, এয়ার দিয়ে ফিল করা রয়েছে। তাহলে তার ক্যাপাসিটেন্সের এক্সপ্রেশনটা কীরকম হবে, এই এক্সপ্রেশনটা আমাদের মনে রাখতে হবে, ε0 ক্যাপিটাল এ ডিভাইডেড বাই স্মল ডি। ε0 আমরা সবাই জানি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, যার ভ্যালু কনস্ট্যান্ট। সেই ε0 ইন্টু যে কোনো একটা প্লেটের এরিয়া ডিভাইডেড বাই দেয়ার সেপারেশন। কিন্তু
যদি প্লেট দুটোর গ্যাপ এয়ার দিয়ে ফিল্ড না হয়ে অন্য কোনো মিডিয়াম দিয়ে ফিল্ড থাকে, তাহলে আমার সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি, ইফ দ্য গ্যাপ বিটুইন দ্য প্লেটস ইজ ফিল্ড উইথ এ মিডিয়াম অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে, তাহলে পরে ক্যাপাসিটেন্সের ভ্যালু কি সেম থাকবে? না, ক্যাপাসিটেন্সের ভ্যালু সেম থাকবে না। তখন ক্যাপাসিটেন্সের ভ্যালুকে যদি আমি সি প্রাইম বলি, তাহলে সি প্রাইমের ভ্যালু কি হবে? এই যে এয়ার ফিল্ড অবস্থাতে যা ভ্যালু পেয়েছিলাম সেই ভ্যালুটাকে ওই মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, তার মানে কে ইন্টু সি হবে। তাহলে সি এর ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই তাহলে ইকুয়েশনটা কি হবে? কে এপসাইলেন 0 এ ডিভাইডেড বাই ডি। এইটা হচ্ছে যদি আমার দুটো প্লেটের মাঝখান দুটো এয়ার দিয়ে না ফিল্ড থেকে অন্য যে কোনো মিডিয়াম দিয়ে ফিল্ড থাকে, যেখানে মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে ক্যাপিটাল কে। এই অবধি সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? এর ক্যালকুলেশন আছে, কিন্তু ক্যালকুলেশনটা আমাদের সিলেবাসের স্কোপের বাইরে, এবং এই ক্যালকুলেশন কখনো আসবে না, সেই কারণের জন্য আমাদের এই ক্যালকুলেশন নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারও নেই। শুধু এই কটাকে মনে রাখতে হবে। তাহলে ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার কার কার উপর ডিপেন্ড করছে? যে কোনো একটা প্লেটের এরিয়া, দুটো প্লেটের মধ্যে কতটা সেপারেশন, এবং ওই দুটো প্লেটের মাঝখানের গ্যাপটা কি দিয়ে ফিল করা রয়েছে তার উপর। এই অবধি সবার ক্লিয়ার কিনা বলো? Yes, sir. Yes, sir. ওকে, এবারে শুভশ্রী ম্যাডাম ক্লাসে সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস, প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস পড়িয়েছেন তো? Yes, sir. ঠিক একই রকমভাবে ক্যাপাসিটারেরও সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন হয়, কিন্তু কি মনে রাখতে হবে? রেজিস্ট্যান্সের সিরিজে যা রেজাল্ট পাওয়া যায় সেটা ক্যাপাসিটারের প্যারালালে পাবো, আর রেজিস্ট্যান্সের প্যারালালে যেটা পাওয়া যায় সেটা ক্যাপাসিটারের সিরিজে পাবো। কিভাবে পাবো আমি জিনিসটা খুব ছোট করে বলে দিচ্ছি, ভালো করে সবাই দেখে নাও। এবার হচ্ছে কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স। নাম্বার 1, ক্যাপাসিটার্স ইন প্যারালাল। ছবিটা কীরকম আমরা আগে প্রথমে ক্যাপাসিটারের প্যারালাল কম্বিনেশনের ছবিটা ভালো করে সবাই দেখি। এই ফিগারটা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বলো? সবাই দেখতে পাচ্ছ ছবিটা? আচ্ছা, ভালো করে সবাই ফলো করো ছবিটা কীরকম আছে। তিনটে ক্যাপাসিটার C1, C2, C3, এরা প্যারালালি কানেক্টেড, এবং এদের কমন পয়েন্ট কি? প্রত্যেকটা ক্যাপাসিটারের একটা প্লেট এ পয়েন্টের সাথে কানেক্টেড আর অন্য প্লেটটা বি পয়েন্টের সাথে কানেক্টেড। তাহলে আমরা জানি যে যদি দুটো কমন পয়েন্টের মধ্যে এন নাম্বার অফ রেজিস্টার্স কানেক্টেড থাকে তাহলে সেটাকে আমরা বলি প্যারালাল কম্বিনেশন। তাহলে একই রকমভাবে আমরা ক্যাপাসিটারগুলোকে কানেক্ট করেছি, প্যারালাল কম্বিনেশন পেয়েছি। এইবার কি হচ্ছে, এই দুটো পয়েন্টের মধ্যে আমি একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম। যেই ব্যাটারি কানেক্ট করব, ব্যাটারি কি করবে? এই কম্বিনেশনটাকে চার্জ করা শুরু করবে। এবারে চার্জটা যখন ব্যাটারি থেকে ফ্লো হয়ে আসবে তখনও তিনটে ব্রাঞ্চ পাচ্ছে। এবারে দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের ভ্যালু আলাদা আলাদা, তার মানে প্রত্যেকের চার্জ স্টোরেজ ক্ষমতা আলাদা আলাদা, এবিলিটি আলাদা আলাদা। তাহলে চার্জ স্টোরেজ এবিলিটির উপর ডিপেন্ড করে C1 একটা অ্যামাউন্ট অফ চার্জকে স্টোর করবে, C2 একটা অ্যামাউন্ট অফ চার্জকে স্টোর করবে, C3 আরেকটা অ্যামাউন্ট অফ চার্জকে স্টোর করবে। আমরা কনভেনশনের জন্য বলছি C1 Q1 চার্জকে স্টোর করছে, C2 Q2 চার্জকে স্টোর করছে, C3 Q3 চার্জকে স্টোর করছে। কিন্তু আমি কি দেখতে পাচ্ছি? C1 এর দুটো প্লেট একই ব্যাটারির সাথে কানেক্টেড,
C2 দুটো প্লেট একই ব্যাটারির সাথে কানেক্টেড, C3 দুটো প্লেট একই ব্যাটারির সাথে কানেক্টেড। তার মানে ব্যাটারির যা পোটেনশিয়াল ডিফারেন্স সেটা প্রত্যেকটা ক্যাপাসিটারের দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যা তার ভ্যালুর সাথে সমান। তাহলে পরে আমাকে যদি ক্যাপাসিটার প্যারালাল আছে কিনা বলে, তাহলে আমি কি বলবো? যদি আমরা দেখি যে একটা কম্বিনেশানে প্রত্যেকটা ক্যাপাসিটারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সেম অন্যটার সাথে, এখানে 3টে দিয়ে দেখানো আছে, এখানে যদি 50টা ক্যাপাসিটারকে আমি কানেক্ট করি তাহলে 50টা ক্যাপাসিটারের প্রত্যেকটার পোটেনশিয়াল ডিফারেন্স হবে অন্য 49টার সাথে সেম। তাহলে আমরা সেই কম্বিনেশনটাকে বলি হচ্ছে প্যারালাল কম্বিনেশন অফ দ্য ক্যাপাসিটারস। এই অবধি ক্লিয়ার হলো কিনা আগে বল সবাই। Yes, sir. তাহলে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো প্রত্যেকটা ক্যাপাসিটারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স যা সেটা ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে সমান। এইবার ছবি কি বলছে, ডায়াগ্রাম কি বলছে? C1 Q1 চার্জকে স্টোর করেছে, C2 Q2 চার্জকে স্টোর করেছে, C3 Q3 চার্জকে স্টোর করেছে। তাহলে পরে আমি কি বলতে পারি যে এই কম্বিনেশনের টোটাল চার্জ যদি হয় ক্যাপিটাল কিউ, তাহলে ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু কী হবে? C1 এর চার্জ প্লাস C2 চার্জ প্লাস C3 চার্জ। তাহলে আমি বলতে পারি Q1 প্লাস Q2 প্লাস Q3, এটা বলতে পারি। এটা পারা যাবে তো? Yes, sir. আচ্ছা, এইবার কিউ ইজ ইকুয়াল টু, আমরা আগের ইকুয়েশনটাতে একটু ফিরে যাই। কোন ইকুয়েশনটা? যে ইকুয়েশনটা দিয়ে আমরা ক্লাসটা আজকে শুরু করেছিলাম। ইকুয়েশনটা কি ছিল? কিউ ইজ ইকুয়াল টু সিভি। এটা সবাই মাথায় রাখো, এটাকে ইউজ করব, কিউ ইজ ইকুয়াল টু সিভি। তাহলে কি করছি? প্রথমে আমি লিখছি Q1। Q1 কার মধ্যে স্টোর হয়ে আছে? C1 এর মধ্যে স্টোর হয়ে আছে। C1 এর পোটেনশিয়াল ডিফারেন্স কত? V। তাহলে পরে আমি প্রথমটা লিখব C1V। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. আচ্ছা, এবারে Q2 কার মধ্যে স্টোর হয়েছে? C2 এর মধ্যে স্টোর হয়েছে। C2 এর পোটেনশিয়াল ডিফারেন্স কত? সেম V। তাহলে Q2 এর জায়গায় কি লিখব? C2V। সেকেন্ড স্টেপটা ক্লিয়ার হলো সবার কাছে? Yes, sir. Yes, sir. থার্ড Q3 চার্জ। Q3 কার মধ্যে স্টোর হয়েছে? C3 এর মধ্যে স্টোর হয়েছে। C3 এর পোটেনশিয়াল ডিফারেন্স কি? একই V। তাহলে পরে C3V লিখব। তাহলে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি? আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমি ভিটা কমন নিতে পারি। তাহলে V যদি আমি কমন নিই তাহলে আমার ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে C1 প্লাস C2 প্লাস C3। এই অবধি স্টেপটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো? Yes, sir. আচ্ছা, এইবার Yes, sir. এবার কি করব? এবার আমি এই 3টে ক্যাপাসিটারকে এ আর বি এর মধ্যে থেকে রিমুভ করে দেব। দিয়ে Sir, হ্যাঁ কি sir, হ্যাঁ স্যার, আমি বলছি ওই প্লাস Q3 বা মাইনাস Q3 এই মানে এর ভ্যালুগুলো যদি আলাদা হয় ক্যাপাসিটরটা কি ডিস্ট্রয় করবে? কোনোদিন হবে না। কেন হবে না? তার কারণ এই যে কন্ডিশনটা, এখানে যতটা প্লাস আছে ও ঠিক ততটাই তো মাইনাসকে এখানে টেনে এনেছে, যে কারণের জন্য এখানে প্লাস কিউ পেলাম মাইনাস কিউ পেলাম। এই যদি এরকম হয় যে প্লাস Q1 এখানে এটা মাইনাস Q1 হয়নি, তার মানে ব্যাটারিটা ফুললি কি বলে ক্যাপাসিটারটা ফুললি চার্জড হয়নি। ক্যাপাসিটার তখনও আরও চার্জড হবে। যখন ফুললি চার্জড হয়ে যাবে, যখন আর ওর মধ্যে চার্জ দেওয়া পসিবল নয়, তখন দুটো প্লেটে সেম অ্যামাউন্টের পজিটিভ আর নেগেটিভ চার্জ থাকবে। বোঝা গেল? ওকে স্যার, হ্যাঁ ওকে। মানে এটা কখনো হবে না যে একটা ক্যাপাসিটার ফুললি চার্জড হয়ে আছে অথচ
তার পজিটিভ প্লেটে একরকম ভ্যালুর পজিটিভ চার্জ, নেগেটিভ প্লেটে আরেক রকম ভ্যালুর নেগেটিভ চার্জ। এটা হবে তখন যখন ক্যাপাসিটারটা চার্জড হচ্ছে, তখন চার্জিংয়ের টাইমে। ফুল চার্জড হয়ে গেলে প্লাস মাইনাসকে সেম ভ্যালুর হতে হবেই। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার, ওকে। আচ্ছা, এইবারে আমরা কি বলে, শুভশ্রী ম্যাডাম কি বলেছিলেন, প্রত্যেকটা সিরিজ কম্বিনেশন বা প্যারালাল কম্বিনেশনের একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়। তাহলে ক্যাপাসিটারের কেসেও আমরা এরকম একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো। কি করেছি, এই তিনটে ক্যাপাসিটারকে এ আর বি এর থেকে খুলে দিয়েছি, রিমুভ করে দিয়েছি, দিয়ে আমি একটা সিঙ্গল ক্যাপাসিটার রেখেছি। এবার মজার ব্যাপারটা ভালো করে দেখো, এখানে এ আর বি এর মধ্যে যা পোটেনশিয়াল ছিল, এখানে এ আর বি এর মধ্যে একই পোটেনশিয়াল ডিফারেন্স, কেন ব্যাটারি তো সেম আছে। তার মানে এই সিঙ্গেল ক্যাপাসিটারের দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেম ভি। এবারে এই সিঙ্গেল ক্যাপাসিটারের দুটো প্লেটে চার্জ কত দেখাচ্ছে, প্লাস কিউ মাইনাস কিউ। এই কিউটা কার কোন কিউয়ের সাথে সমান, এই কিউটা, এই যে কিউ যেটা আমি পেয়েছি কিউ1 কিউ2 কিউ3কে অ্যাড করে সেই ভ্যালুটার সঙ্গে সমান। যদি এইটা হয় তাহলে আমরা এই সিঙ্গেল ক্যাপাসিটারটাকে বলবো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার অফ দ্য কম্বিনেশন, এবং এই সিঙ্গেল ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের ভ্যালুটাকে আমি বলবো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ দ্য কম্বিনেশন। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? সবাই কি বুঝতে পারলে? স্যার আরেকবার বলুন ব্যাপারটা। আমি আরেকবার রিপিট করছি। আমি এখানে তিনটে ক্যাপাসিটার কানেক্টেড ছিল, ক্যাপাসিটারটাকে রিমুভ করে দিলাম, দিয়ে আমি একটা সিঙ্গেল ক্যাপাসিটারকে কানেক্ট করলাম। ব্যাটারি সেম আছে, তাহলে এখানে যা পোটেনশিয়াল ডিফারেন্স পেয়েছি এখানেও সেম পোটেনশিয়াল ডিফারেন্স পাবো। তার মানে এই সিঙ্গেল ক্যাপাসিটারের দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম। এইবার এই ক্যাপাসিটারের দুটো প্লেটের মধ্যে এই ব্যাটারি থেকে যে চার্জটা আসবে ফুল চার্জ হওয়ার পর, সেই চার্জের ভ্যালুটা যদি এই কিউ1 কিউ2 কিউ3কে অ্যাড করে যে কিউটা পাওয়া গেছে তার সাথে যদি ইকুয়াল হয়, তাহলে আমরা এই সিঙ্গেল ক্যাপাসিটারটাকে বলি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার, আর এই সিঙ্গেল ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সটাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ দ্য কম্বিনেশন। বোঝা গেল কিনা বলো? ইয়েস স্যার। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? यस सर। আচ্ছা, তাহলে পরে আমার কন্ডিশনটা কি হবে? আমার কন্ডিশনটা হবে, আমি যদি বলি ইফ সিপি is the equivalent capacitance of the combination, তাহলে পরে আমরা যদি ওই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করি, এখানে একটা সিঙ্গেল ক্যাপাসিটারের দুটো প্লেটে কত চার্জ রয়েছে, কিউ অ্যামাউন্টের চার্জ রয়েছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কী হবে, ওই সিঙ্গেল ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স মাল্টিপ্লাইড বাই ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স। ব্যাটারিটা সেম ব্যাটারি, সেই জন্য পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালুটাও সেম। তাহলে এই দুটো ইকুয়েশান আমি পেলাম। এবার আগের ইকুয়েশান, আমি যদি এই ইকুয়েশানটার নাম্বার দিই 1, আর যদি এই ইকুয়েশানটার নাম্বার দিই 2, তাহলে 1 আর 2 এর লেফট হ্যান্ড সাইড সেম কিউ, তাহলে রাইট হ্যান্ড সাইড দুটোকে আমি ইকুয়েট করতে পারি। তাহলে আমি যদি রাইট হ্যান্ড সাইডকে ইকুয়েট করি, তাহলে ইকুয়েশানটা কি আসছে, সিপি ইন্টু ভি ইজ ইকুয়াল টু, ভি কমন রয়েছে, উইদিন ব্র্যাকেট আছে C1 প্লাস C2 প্লাস C3। তাহলে বোথ সাইড থেকে ভি ভি ক্যান্সেল হয়ে গেল। তাহলে পরে আমি আলটিমেটলি কি পেলাম, আমি আলটিমেটলি পেলাম ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সিপি ইন প্যারালাল কম্বিনেশন is equal to C1 plus C2 plus plus
ঠিক যেরকম সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেসের কেসে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 পেয়েছিলাম, সেখানে আমরা প্যারালালের মানে ক্যাপাসিটারের প্যারালাল কম্বিনেশানে আমরা ঠিক ওই রকম একটা রেজাল্ট পেলাম। এটা ক্লিয়ার হলো? Yes, sir. বাকি Yes, sir. আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? প্যারালাল কম্বিনেশানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ভ্যালু কি হবে? যতগুলো ক্যাপাসিটারকে আমি কানেক্ট করব ওই কম্বিনেশানে তাদের ক্যাপাসিটেন্সের ভ্যালুগুলোকে যদি আমি সিম্পলি অ্যাড করি তাহলে পরে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটার সঙ্গে সমান। তাহলে আমরা এটা মনে রাখবো যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ এ নাম্বার অফ ক্যাপাসিটার্স কানেক্টেড ইন প্যারালাল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য ক্যাপাসিটেন্সেস অফ দ্য ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটার্স। এটা হয়ে গেল আমাদের প্যারালাল কম্বিনেশন। এবার সিরিজ কম্বিনেশন। সিরিজে রেজিস্ট্যান্সেসের প্যারালালের মতন দেখতে পাবো, দেখা যাক। এবার হচ্ছে নাম্বার 2। স্যার এই ডেরিভেশন গুলো তো দেবে না তো স্যার পরীক্ষাতে স্যার? এই তো ছোট্ট ডেরিভেশন, এইটুকু তো। আমি যেটুকু করে দিলাম সেটুকু দিলেই হবে, এর বাইরে কিচ্ছু লাগবে না লিখতে। জাস্ট এইটুকু, এর বাইরে কিচ্ছু লেখার দরকার নেই। কটা লাইন, শুধু ডায়াগ্রাম দুটো আঁকতে হবে। এইটা না লিখলেও চলবে, এই ফার্স্ট লাইনটা না লিখলেও চলবে, এইটা লিখতে হবে। পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ ক্যাপাসিটার ইজ সেম অ্যান্ড ইজ ইকুয়াল টু দ্যাট অফ সেল। এবার এই দুটো লাইন সিপি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, এই লাইনটা, লাস্টের এই সেন্টেন্সটা, ব্যাস শেষ। 3 মার্কসের কোয়েশ্চেন। ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এইবারে হচ্ছে ক্যাপাসিটারস ইন সিরিজ। এবার ছবিটা কীরকম হবে? এবার ছবিটা একটু অন্যরকম। ভালো করে সবাই দেখো ছবিটা কি বলছে। এবারে ব্যাটারির পজিটিভ থেকে যে টার্মিনালটা বেরিয়েছে সেই টার্মিনাল দিয়ে তারটা এসে প্রথমে ফার্স্ট ক্যাপাসিটারের এ প্লেটে কানেক্টেড হয়েছে। ক্যাপাসিটারের বি প্লেট থেকে আরেকটা তার বেরিয়ে গেছে সেকেন্ড ক্যাপাসিটারের ফার্স্ট প্লেটে। আমার সেকেন্ড ক্যাপাসিটারের সেকেন্ড প্লেট থেকে একটা তার বেরিয়ে গেছে থার্ড ক্যাপাসিটারের ফার্স্ট প্লেটে। থার্ড ক্যাপাসিটারের সেকেন্ড প্লেট থেকে তারটা বেরিয়ে এসে ব্যাটারির নেগেটিভে এসছে। এবার এখানে কি হয়, এই ব্যাটারি থেকে প্রথমে পজিটিভ চার্জ আসে এই প্রথম প্লেট এতে। এ কি করে, বি প্লেটের মধ্যে নেগেটিভ চার্জটাকে আটকে রাখে আর পজিটিভ চার্জটাকে পুশ করে, রিপেল করে বি প্লেট থেকে সি প্লেটে পাঠায়, মানে সেকেন্ড ক্যাপাসিটারের ফার্স্ট প্লেটে পাঠায়। যেই মোমেন্টে বি প্লেটের পজিটিভ চার্জগুলো সিতে চলে আসে বা তোমার সেকেন্ড প্লেটে চলে গেল, মানে সেকেন্ড ক্যাপাসিটারের ফার্স্ট প্লেটে গেল, ও কি করে তখন আবার ওই ক্যাপাসিটারের সেকেন্ড প্লেটের নেগেটিভ চার্জগুলোকে আটকে রাখে, পজিটিভ চার্জগুলোকে পুশ করে তার পরের ক্যাপাসিটারের ফার্স্ট প্লেটে পাঠিয়ে দেয়। সেই ক্যাপাসিটারের মধ্যে ওই পজিটিভ চার্জগুলো চলে এলো। এবার সেই ক্যাপাসিটার কি করছে, অন্য প্লেটের নেগেটিভ চার্জটাকে আটকে রাখছে, পজিটিভ চার্জটাকে পুশ করছে। এবার যদি এখানে আমি একটা ফোর্থ ক্যাপাসিটারকে আঁকতাম তাহলে ফোর্থ ক্যাপাসিটারের প্লেটেও পাঠিয়ে দিত। তাহলে এই রকমভাবে একটা প্লেট থেকে আরেকটা প্লেটে, আরেকটা প্লেট থেকে তার পরের প্লেটে, ক্যাপাসিটার থেকে ক্যাপাসিটার চার্জগুলো এইভাবে মুভ করে। এবং যখন কমপ্লিটলি চার্জড হয়ে যায় তখন আমরা অবজার্ভ করি প্রথম ক্যাপাসিটারের এই দুটো প্লেটে যে অ্যামাউন্টের প্লাস কিউ এবং মাইনাস কিউ চার্জ স্টোর হয়ে আছে সেই একই অ্যামাউন্টে সেকেন্ড প্লেটের সেকেন্ড ক্যাপাসিটারের দুটো প্লেটের মধ্যে চার্জ স্টোর হয়ে আছে, সেই একই অ্যামাউন্টে সেম অ্যামাউন্টে থার্ড ক্যাপাসিটারের দুটো প্লেটের মধ্যে চার্জ স্টোর হয়ে আছে, অ্যান্ড সো অন। তাহলে আমরা সিরিজ কম্বিনেশনে কি পাচ্ছি, প্রত্যেকটা ক্যাপাসিটারে অ্যামাউন্ট অফ চার্জটা হচ্ছে সেম। প্যারালাল কম্বিনেশনে কি পেয়েছিলাম, প্রত্যেকটা ক্যাপাসিটারে চার্জ ডিফারেন্ট, পোটেনশিয়াল ডিফারেন্স ছিল সেম। কিন্তু এখানে আমরা কি পাচ্ছি,
প্রত্যেকটা ক্যাপাসিটার, যতগুলো ক্যাপাসিটারকে আমি কানেক্ট করব সিরিজে, সবার প্রত্যেকটা প্লেটে সেম অ্যামাউন্টের চার্জ স্টোর হয়ে থাকবে। এই চার্জটা সেম হয় বলে পোটেনশিয়াল ডিফারেন্সগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। আগের বারে ভি সেম ছিল বলে কিউগুলো আলাদা আলাদা হয়েছিল, এবার কিউ সেম বলে ভিগুলো আলাদা আলাদা হবে। এই V1, V2 আর V3কে যদি আমি অ্যাড করি তাহলে কি পাবো? এই যে ব্যাটারিটা কানেক্টেড রয়েছে, এই ব্যাটারির যা টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স, সেই পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালুটা আমরা পাবো। এটা ক্লিয়ার হলো কিনা সবার কাছে বলো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ক্যাপাসিটার সিরিজ হলে কি হবে? চার্জ অন ইচ ক্যাপাসিটার শুড বি সেম। এখানে তিনটে আছে, আমি এখানে যদি 100 ক্যাপাসিটারকে কানেক্ট করি, 100 ক্যাপাসিটারে প্রত্যেকটা ক্যাপাসিটারে সেম অ্যামাউন্টের চার্জ থাকবে। এবারে আমাকে যদি ব্যাটারির ভি বের করতে বলে, তাহলে ব্যাটারির ভি ইজ ইকুয়াল টু কী হবে? ব্যাটারির ভি ইজ ইকুয়াল টু হবে V1 প্লাস V2 প্লাস V3। এবার আমার কাছে ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল কিউ ইজ ইকুয়াল টু সিভি। তাহলে পরে আমাকে যদি ভি লিখতে বলে, তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে কত? কিউ বাই সি। এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাবো। তাহলে V1 কত হবে? কিউ বাই C1, প্রথম ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স। V2 কত হবে? কিউ বাই C2, সেকেন্ড ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স। থার্ডের V3 কত হবে? কিউ বাই C3। কিউ বাই সি। হ্যাঁ, ভেরি গুড। তাহলে পরে আমার ইকুয়েশনটা কি দাঁড়াবে? আমার ইকুয়েশনটা দাঁড়াবে দেখো এরকম, ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। V1 মানে এই ফর্মুলাটাকে ইউজ করছি, কিউ বাই প্রথম ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স C1, তারপর সেকেন্ডের V2-র জন্য সেম কিউ ডিভাইডেড বাই সেকেন্ড ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স, থার্ডেরটার সেম কিউ ডিভাইডেড বাই থার্ড ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স। তাহলে সবার ক্ষেত্রে কিউটা সেম, তাহলে কিউটা আমি কমন নিতে পারছি। তাহলে কিউটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে পরে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে এই টোটাল কম্বিনেশনের একটা কমপ্লিট ফর্ম, 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এইবার কি করতে হবে? ঠিক আগের বারের মতন আমাকে একটা সিঙ্গল ক্যাপাসিটার কানেক্ট করতে হবে। সেই সিঙ্গল ক্যাপাসিটার কি করবে? একই ব্যাটারির সাথে কানেক্টেড থাকবে, এবং একই ব্যাটারির সাথে কানেক্টেড থাকার জন্য আমরা সেম ভি পাবো, সেম কিউ পাবো, সেম আমরা ইকুয়েশনটাকে পাবো। তাহলে পরে আমি কি বলবো? আমরা বলবো যে ইফ দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স of the single ক্যাপাসিটার বি, এবার যেহেতু এটা সিরিজ কম্বিনেশন এই জন্য এটাকে আমি লিখলাম সি সাফিক্স এস। তাহলে পরে কি হবে? একই ব্যাটারি মানে ভি সমান, এখানে প্রত্যেকটা ক্যাপাসিটারের প্লেটে যা চার্জ আছে ওখানে একটা ক্যাপাসিটারের প্লেটে সেম চার্জ থাকতে হবে, ডিভাইডেড বাই কি হবে? ওই নতুন ক্যাপাসিটারটার বা সিঙ্গেল ক্যাপাসিটারটার ক্যাপাসিটেন্স। ওই একই ফর্মুলা ইউজ করলাম, নতুন কোনো ফর্মুলা নয়। এবার যদি আমি এই ইকুয়েশনটাকে যদি বলি হচ্ছে সে নাম্বার 3 আর এই ইকুয়েশনটা হচ্ছে নাম্বার 4, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? 3 এর লেফট হ্যান্ড সাইড যে ভিকে ডিনোট করছে, 4 এর লেফট হ্যান্ড সাইড একই ভিকে ডিনোট করছে। তাহলে পরে আমি কি বলতে পারি? তাহলে আমি বলবো দেয়ারফোর ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? 4 এর রাইট হ্যান্ড সাইড কি আছে? কিউ ডিভাইডেড বাই সিএস। 3 এর রাইট হ্যান্ড সাইড কি আছে? কিউ কমন, ব্র্যাকেটের মধ্যে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তাহলে এই যদি আমার ইকুয়েশনটা হয় তাহলে পরে আমি কি দেখতে পাচ্ছি? বোথ সাইড থেকে কিউ কিউ ক্যান্সেল হয়ে গেল,
তাহলে আমার কাছে এক্সপ্রেশনটা কি পড়ে রইল, 1/c(s) ইজ ইকুয়াল টু এই ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা রয়েছে সেই পার্টটা 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। ঠিক যেরকম আমরা প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টারের মধ্যে পেয়েছিলাম 1/r ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, ঠিক সেরকম আমরা এখানে পেলাম 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। দেখো সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার। ইয়েস। ওকে, তাহলে আমাদের সিরিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশনটা কমপ্লিট। এই পার্টের হ্যাঁ হ্যাঁ স্যার বলছি স্যার, এই ক্যাপাসিটার মধ্যে অল্টারনেট মানে এসি কারেন্ট কেন দিতে পারি না স্যার? এসি কারেন্ট দিতে পারি না তার কারণ হচ্ছে, আমি ধরা যাক এটা নর্মাল ব্যাটারি নয়, এটা একটা এসি সোর্স। তাহলে কি প্রবলেম হবে, যে আমি সিঙ্গেলটা দিয়ে বোঝাই, তাহলে কি প্রবলেম হবে? এসি মানে একটা ওয়েভের প্যাটার্ন, পিরিয়ডিক্যালি প্লাস, তারপর মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, এরকমভাবে যাবে। তাহলে এখানে যদি একটা এসি সোর্স থাকতো, তাহলে প্রথম পজিটিভ হাফ সাইকেলের জন্য এই প্লেটে পজিটিভ চার্জ আসতো, নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই সেম প্লেটে সেম অ্যামাউন্টের নেগেটিভ চার্জ আসতো। তাহলে যদি আমি একই প্লেটের উপর সেম কোয়ান্টিটির পজিটিভ আর নেগেটিভ চার্জকে একসাথে যদি একটাকে আরেকটার উপর সুপারপোস্ট করি, তাহলে কি হবে রোহিত? নিউট্রাল ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পরে কি ব্যাটারিতে, তাহলে কি এই ক্যাপাসিটারটা চার্জ হতে পারবে? না স্যার। এই কারণের জন্যই আমরা সবসময় ডিসিকে ইউজ করি। এসি হলে কি হবে, এসি হলে এর মধ্যে দিয়ে পাস করে যাবে, কারণ এর মাঝখানে দুটো প্লেটের মাঝখানে যে আমাদের মিডিয়ামটা থাকে, সেই মিডিয়ামটার মধ্যে দিয়ে তখন একবার কি হবে, এই চার্জটা এই প্লেটটা পজিটিভ হবে, একবার এই প্লেটটা নেগেটিভ হবে। পরের হাফ সাইকেলে এটা নেগেটিভ, এটা পজিটিভ। তার মানে এই যে দুটো প্লেটের মাঝখানে যে মিডিয়ামটা থাকবে, সেই মিডিয়ামটা থাকে তো ডাই ইলেকট্রিক মিডিয়াম। এই ডাই ইলেকট্রিক মিডিয়ামের প্রত্যেকটা অ্যাটম একবার করে ওরিয়েন্টেড হবে প্লাস মাইনাসের মতন করে, মানে একবার এদিকে ওরিয়েন্টেড হবে, একবার এদিকে ওরিয়েন্টেড হবে, একবার মানে একটা রোটেট করার মতন একটা সিচুয়েশন তৈরি হবে ওখানে। একবার বাঁদিক, একবার ডান দিক, একবার বাঁদিক, একবার ডান দিক। সেই কারণের জন্য এসিটা এর মধ্যে দিয়ে পাস করে যাবে, ডিসি কিন্তু ব্লক হয়ে যায়। FEEE-তে অল্টারনেটিং কারেন্ট পড়ানো হয়েছে। ইয়েস স্যার। অল্টারনেটিং কারেন্টের মধ্যে এলআর সার্কিট, সিআর সার্কিট পড়া হয়েছে। ইয়েস স্যার। এলআর সার্কিটের মধ্যে আমরা কি দেখি, হাই ফ্রিকোয়েন্সি এসি পাস করে না লো ফ্রিকোয়েন্সি এসি পাস করে? কি হলো? হাই পাস ফিল্টার, লো পাস ফিল্টার বলে এরকম কোনো টার্মিনোলজি শুনেছো? না স্যার। নো স্যার। এরকম কোনো টার্মিনোলজি শোনা হয়নি? না স্যার। না স্যার। হাই পাস ফিল্টার মানে হচ্ছে যার মধ্যে দিয়ে হাই ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্ট পাস করে, আর লো পাস ফিল্টার মানে হচ্ছে যার মধ্যে দিয়ে লো ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্ট পাস করে। এবার লো ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্ট, এলআর মানে কি? এল মানে তো ইন্ডাক্টর, তাই তো? আর সি মানে কি? ক্যাপাসিটার। আর মানে কি? রেজিস্টার। তার মানে এলআর সার্কিট মানে ইন্ডাক্টর রেজিস্টার, সিআর মানে ক্যাপাসিটার রেজিস্টার, তাই তো? এবার ইন্ডাক্টরের মধ্যে দিয়ে আমরা ডিসি কারেন্টকে পাস করাতে পারি, তাই তো? ইয়েস স্যার।
কারণ কি ডিসি কারেন্টে ইন্ডাক্টর কি করে, একটা নর্মাল তারের মতন বিহেভ করে, তাই না? তার মানে Yes, কি, sir. তার মানে এলআর সার্কিটের মধ্যে দিয়ে আমরা যদি লো ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্ট পাঠাই তাহলে সেটা পাস করবে, হাই ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্ট পাঠালে সেটা ইন্ডাক্টর ব্লক করে দেবে। সিআরেরটা ঠিক উল্টো, সিআরের মানে ক্যাপাসিটার ডিসি কারেন্টকে ব্লক করে। তার মানে ক্যাপাসিটার কি করবে, লো ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্ট মানে যেগুলো অলমোস্ট ডিসি, লো ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্ট মানে যেগুলোর বিহেভিয়ার ডিসির মতন। তাহলে সিআর মানে যেখানে ক্যাপাসিটার আছে সেই সার্কিটে যদি আমি লো ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্ট অ্যাপ্লাই করি তাহলে ক্যাপাসিটার সেটাকে ডিসির মতন বিহেভ করে, ডিসিকে যেরকম ক্যাপাসিটার ব্লক করে সেরকম ও লো ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্টকে ব্লক করবে, হাই ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্টকে অ্যালাউ করবে, পাস করতে দেবে। সেই জন্য সিআর সার্কিট হাই ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্টকে পাস করতে দেয় বলে সিআর সার্কিটকে বলা হয় হাই পাস ফিল্টার, আর এলআর সার্কিট বা ইন্ডাক্টর লো ফ্রিকোয়েন্সি বা ডিসিকে পাস করতে দেয় বলে আমরা এলআর সার্কিটকে বলি হচ্ছে লো ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং সরি মানে কি বলে, লো পাস ফিল্টার। ব্যাপারটা বোঝা গেল, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। Yes. ডিসি সবসময় ক্যাপাসিটার ডিসিকে আটকে দেয়, ডিসিকে ব্লক করে দেয়। কারণ যেই মোমেন্টে ফুল চার্জ হয়ে যাবে তারপর আর কি হবে, আর তো কিছু করার নেই, ডিসিকে ব্লক করে দেবে। কিন্তু এসি হলে কি হবে, অল্টারনেটিভলি তো প্লেটের এই দুটো প্লেটের তো পোলারিটি চেঞ্জ হতে থাকবে। একবার প্লাস হবে, তারপরের সাইকেলে হাফ সাইকেলে মাইনাস হবে, আবার পরের হাফ সাইকেলে প্লাস হবে, আবার পরের হাফ সাইকেলে মাইনাস হবে। তাহলে এই অল্টারেশনটা হতে থাকবে বলেই আলটিমেটলি অল্টারনেটিং কারেন্ট সি এর মধ্যে দিয়ে পাস করতে পারে, ডিসি কারেন্ট কখনো ক্যাপাসিটারের মধ্যে দিয়ে পাস করতে পারে না। এটা কিন্তু খুব কমন কোয়েশ্চেন। লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার। লো পাস মানে যে সার্কিটের মধ্যে লো ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্ট পাস করতে পারে, তার মানে যেটা ডিসি সেটা পাস করতে পারে, সেটা কি, সেটা ইন্ডাক্টর সার্কিট মানে এলআর সার্কিট। আর হাই পাস ফিল্টার মানে যার মধ্যে দিয়ে হাই ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্ট পাস করতে পারে, সেটা কি, সেটা ক্যাপাসিটার, তার মানে সিআর সার্কিট। এটা মনে রাখলেই দেখবে কখনো ভুল হয় না। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ইয়েস স্যার। ওকে, তাহলে আজকে আমি ক্লাসটা এখানে শেষ করছি। আগামীকাল আমি আবার এই 6:30 থেকে একটা ক্লাস নেব, ঠিক আছে? আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সবাই জয়েন করবে। আমি কাল এখানে আমাদের আর একটা ছোট্ট ক্যালকুলেশন বাকি আছে, এই ক্যালকুলেশনটা আমি কমপ্লিট করে আমি নেক্সট একটা ইউনিটে যাব। সেটা আমি কোন ইউনিটে যাব কালকে ঠিক করে নেব। আমি এখন পরপর কটা দিন এই টাইমে ক্লাস নেব, ঠিক আছে? সবাই ক্লাসে জয়েন করো। ওকে স্যার। ওকে স্যার। ওকে, তাহলে চলো আজকে আমি ক্লাসটা এখানে শেষ করছি। আমি পরে এটাকে ভিডিওর কনভার্ট করে আমি ইউটিউবে আপলোড করে দেবো। আর যারা এখন ক্লাসে আছে সবাইকে বলছি, আমি কিন্তু টোটাল অ্যাপ্লাইড ফিজিক্সের ফুল মানে সাবজেক্টের একটা কনসাইজ নোট তোমাদের গ্রুপে কিন্তু পোস্ট করে দিয়েছি আজকে ফেসবুকে আমি আপলোড করে। 35 পেজেসের নোট আছে। এটা কিন্তু পুরো অ্যাপ্লাইড ফিজিক্স টু পুরোটা, কোনো চ্যাপ্টার নয়, কিন্তু ওখানে সব চ্যাপ্টারের সমস্ত টপিককে ছোট করে একদম তোমাদের হিসাবে রাখা আছে। ওইটা কিন্তু সবাই পরীক্ষার আগে কিন্তু গো থ্রু করে যাবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার, তাহলে চলো আজকে আমি ক্লাসটা শেষ করছি, কালকে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। চলো কালকে সবার সঙ্গে দেখা হবে আবার।